প্রতি বছর পালা করে গত 10 বছরে এই মোদী সরকারের আমলে শুধু পেছন দিকে তার অগ্রগতি হয়েছে। তাহলে কিসের অগ্রগতি? এই অগ্রগতি হলো আজকের ত্রিপুরাজ্যের মধ্যে যেমন জবরদস্তি করে ভারতীয় জনতা পার্টি যে কথা বলে এটাকে বিশ্বাস করতে হবে, ওরা ওই ফ্যাক্টরিতে গিয়ে ফ্ল্যাগ ছাপিয়ে যেটা টাঙিয়ে দেবে এটাকেই কবুল করতে হবে। সেই প্রগতি বাস্তবের সাথে এই প্রগতির কোনো সে সম্পর্ক নেই। ক্ষুধা হোক, বেকারিত্ব হোক, কৃষিতে বিকাশ হোক, শিল্পে বিকাশ হোক, সমস্ত কিছুতে তারা বলছেন আপকি বার 400 পার। বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, বিগত 2টি নির্বাচনের বৈতরণী তারা কিভাবে পার হয়েছে? 2014 সাল কি বলেছিল? যুবকদের বলেছে তোমাদের বছরে 2 কোটি চাকরি হবে। কৃষকদের বলেছিল তোমাদের সমস্ত ঋণ মকুব হবে, উৎপাদিত পণ্যের দ্বিগুণ দাম হবে, আর সেই পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সংবিধানে এই পার্লামেন্টে আইন হবে, জিনিসপত্রের দাম কমবে, আর বিদেশে যে কালো টাকা গলে গেছে সমস্ত কালো টাকা উদ্ধার করে প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা করে জমা হবে। মানুষ এই কথাগুলি শুনতে শুনতে বিরক্ত, তবু বলতে হয়, স্মরণ করে দিতে হয়। বলুন, সমস্ত কর্মসূচি রূপায়ণের অর্থ তুলে নিয়ে আসবেন বলে ধোঁকা দিয়েছেন, আর 5টি বছর ধরে হিন্দু, মুসলমান, হিন্দুস্তান, পাকিস্তান, গোরক্ষা, যেগুলো ইস্যু না, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, হ্যাঁ, কোন জায়গাতে ভারতবর্ষের কোন এত বিশাল দেশ কোন কোনায় হয়তো বা এগুলা নিয়ে মানুষের মধ্যে একটু ঝগড়া হয়, সব জায়গাতে হয়, কিন্তু এটা কখনো জাতীয় ইস্যু নয়। কখনো এই দেশের 140 কোটি মানুষের মাথা ব্যথা ছিল না। এটাকে কেন্দ্র করে প্রথম 5টি বছর এই দেশের মানুষকে প্রতারিত করেছে। রাজ্যে রাজ্যে তাদের শাখা, তাদের প্রভাব আরো বিস্তার করার চেষ্টা করেছে, আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করে সে বিভেদে আগুন জ্বালিয়ে কিভাবে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবে এই সমস্ত ষড়যন্ত্র করে গেছে। আসলো 5 বছর শেষে 2019 নির্বাচন। আমাদের ভুলে গেলে চলবে না, নরেন্দ্র মোদীর সামনে, বিজেপির সামনে নতুন করে বৈতরণী পার হওয়ার জন্য তিনি ইস্যু খুঁজে পাচ্ছিলেন না। মরিয়া হয়ে আজকে বলতে কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় সেখানে আজকে বলা যায়, সেই কাশ্মীরের পুলওয়ামাতে আমাদের 40 জন সিআরপিএফ ভাই, 40 জন আমাদের দেশপ্রেমিক জওয়ানকে খুন করিয়ে হিন্দু, মুসলমান, হিন্দুস্তান, পাকিস্তানের একটা জুজু তৈরি করে সহানুভূতির একটা হাওয়া তুলে এই বৈতরণী পার হয়ে আসছে। নতুবা 2019-এই সখাত শরীরে যাওয়ার কথা ছিল। 19-এর পর আরো 5 বছর গেল। এই 5টি বছর আরো জঘন্য আক্রমণ কৃষকদের উপরে, জঘন্য হামলা এদেশের যুব সমাজের ভবিষ্যতের উপরে।
তার চেয়ে বড় হামলা গণতন্ত্রের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থার উপরে তথা সংবিধানের উপরে। এমনকি সে করোনা মহামারী সারা পৃথিবীর সাথে এই দেশের 140 কোটি মানুষ সংকটে, মানুষ দিশেহারা। সেই সংকটাপন্ন মানুষ তার যে জীবনের সামনে বাঁচা মরার প্রশ্ন, এটা কেউ রেহাই দেয়নি। এটাকে ব্যবহার করে কিভাবে সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া যায়, দেশের সমস্ত ছোটখাটো উদ্যোগ এদেরকে বন্ধ করে ওই কর্পোরেট রাঘব বোয়ালদের কাছে সমস্ত কিছু ছবে দেওয়া যায়, তাই করেছে। আজকে এই দেশে মাত্র কয়েকটা পরিবার, আম্বানি, আদানি, আম্বানির নাম তো আগে আমরা শুনেছিলাম, আদানির নাম কেউ শুনেনি, গৌতম আদানি। গত 5টি বছর কি কৃষি আইন পরিবর্তন, কি শ্রমিক আইন পরিবর্তন, কি শিল্প আইন পরিবর্তন, যা কিছু করেছে আদানি এবং আম্বানির তার পকেট ভরানোর জন্য, সারা দেশের সম্পদ, মানুষের জীবন তুলে দেওয়ার জন্য। তা কেন করেছে এখন সব খুলসা হয়ে গেছে। এই যে ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড, এই অভিযোগ এখন সিপিআইএম এর না, কংগ্রেসের না, বা নির্মলা সীতারামনের স্বামী ওই পারকালা প্রভাকরের না, এটা সাধারণ নাগরিকের অভিযোগ না। কে বলছে? ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছে এই আইন অসাংবিধানিক, বেআইনি। তার মানে হলো কি, এই আইনের দ্বারা যে হাজার হাজার কোটি টাকার 80 থেকে 90% বিজেপির ঘরে গেছে, সবটাই তো লুটের টাকা। আজকে ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টি না, ভারতীয় লুটেরা পার্টি, ভারতীয় জুমলা পার্টি। এই টাকায় ওরা হেলিকপ্টারে ঘুরে, প্লেনে চড়ে, এই টাকায় বিদেশি বিরোধী এমএলএদের ভাঙিয়ে এনে, সাংসদদের ভাঙিয়ে এনে সরকার ভাঙে, গণতন্ত্রকে তছনছ করে। আর বিরোধী দলের লোকেরা যখন গণতন্ত্র বাঁচানোর জন্য এই অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়ে ওরা আঙুল তুলে, এদের বিরুদ্ধে মিথ্যা অজুহাতে তাদেরকে জেলে পড়ো। কি কেজরিওয়াল, কি হেমন্ত সোরেন, কি সঞ্জয় সিং, আরো অনেকে, তাদের বিরুদ্ধে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, একটা চার্জশিট দাখিল করতে পারে না, প্রমাণ করতে পারে না। কিন্তু তাদেরকে ঢুকাতে হবে। তাহলে ইলেকটোরাল বন্ডে সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত করলো, ইডি, সিবিআই এবং এই ইনকাম ট্যাক্সকে দিয়ে, তাদের ঘরে সিবিআই যাবে না কেন? কেন জেপি নাড্ডাকে তিহার জেলে পাঠানো হবে না? কেন নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসাবাদ করা হবে না? তো এই জন্য বলছি, গণতন্ত্র, সংবিধান বাঁচান লড়াই, এটা শুধু আরেকটা নির্বাচন না। সে নির্বাচনে আমরা যারা ত্রিপুরাজ্যের মানুষ আছি, এবারে নির্বাচন আমাদের কাছে একদিক থেকে দুর্ভাগ্য, আরেকটা সৌভাগ্য। সেটা কি? 5টা বছরের অপশাসনে ত্রিপুরাজ্যের মানুষ বুঝে গিয়েছিল এই বিজেপি কেমন। এই যে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব, যিনি ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে গুন্ডা সংস্কৃতি যিনি এখানে জন্ম দিয়েছেন, বাইক বাহিনী, আগুনে বাহিনী, লুটেরা বাহিনী, ত্রিপুরাজ্যের পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সবকিছুকে পঙ্গু করে দিয়েছে।
এখনো ঠিকভাবে উঠে দাঁড়াতে পারিনি। আমি পুলিশ বাহিনী দোষ দিচ্ছি না, তারা দায়ী না, এর কারণে দায়ী শাসক দল। এবং কি পরিমাণ অপরাধ করলে পরে একজন মুখ্যমন্ত্রী 48 ঘন্টা আগে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে কোথাও এসে বক্তৃতা করছিলেন, আগামী 25 বছর আমি মুখ্যমন্ত্রী থাকব, আমি অচল হয়ে গেলে তারপরে আর অন্য কেউ ভাবুক কে মুখ্যমন্ত্রী হবেন, 2047 ইংরাজি এই চেয়ারটা আমার জন্য বুক করা আছে। 48 ঘন্টা পার না হতেই চেয়ার থেকে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হলো। আমরা ত্রিপুরাজ্যের মানুষ এখনো জানি না কি তার অপরাধ ছিল। এখন বড় বড় কথা বলছেন, নীতিবাক্য বলছেন। ডাক্তার মানিক সাহা, বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বা কেন্দ্রীয় নেতারা আসবেন, অন্তত কেন বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামাতে হয়েছিল এই কথাগুলো ত্রিপুরাজ্যের মানুষের কাছে বলুক, এরা যদি সত্যিকারের গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে। কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিল গত 23 নির্বাচনে ত্রিপুরা মথা। ওরা বলছে জাতি ছাড়া আমাদের কোনো আর চিন্তা নেই, লক্ষ্য নেই, স্বপ্ন নেই, সব জাতিকে কেন্দ্র করে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কোনো কম্প্রোমাইজ, কোনো ধরনের মাথা নত করব না। গোপন প্রেম করে রাজনগরের মানুষ তো চোখের সামনে দেখলেন। এখানে যিনি ত্রিপুরা মথার ক্যান্ডিডেট ছিলেন, ভোট গণনার দিন রেজাল্ট বের হওয়ার পরেই তিনি গিয়ে মিষ্টি খাচ্ছেন গিয়ে বিজেপি অফিসে গিয়ে, আমার কাজ শেষ, আপনাদেরকে জিতিয়ে দিলাম। তো ত্রিপুরা মানুষের কাছে সৌভাগ্য এই জায়গাতে বলছি যে ত্রিপুরার যে সময়ে সময়ে এরকম কিছু রাজনৈতিক উদ্ভট সুবিধাবাদী গোছ ঢুকে, কাজেই ভারতীয় জনতা পার্টি সাথে এই ত্রিপুরা মথা সহ পাহাড় এবং সমতল উভয় জায়গা থেকে ঝেঁটিয়ে তাদের বিদায় করতে হবে গণতন্ত্রের স্বার্থে, দেশকে বাঁচানোর স্বার্থে। সে লড়াইয়ে আমাদের সম্মিলিত প্রার্থী মাননীয় আশিস কুমার সাহা মহোদয় পূর্ব ত্রিপুরা কেন্দ্রে, তার ভোট 26 তারিখে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। আমি আশা করব এই দমবন্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য রাজনগরের মানুষ যারা মিটিংয়ে বেরোতে পারছেন না, কথা বলতে পারছেন না, কোনো তার অধিকার অনুযায়ী সে অধিকার ভোগ করতে পারছেন না, তারা এই ভোটটাকে শুধু একটা লোকসভার ভোট না, দেশকে, রাজ্যকে এবং সার্বিক যে আজকে এই অরাজকতা থেকে বেরিয়ে আসার জন্য একটা সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করে অকুত ভয়ে একসাথে বেরিয়ে আগামী 19 এপ্রিল হাত চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী আশিস বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার, অভিনন্দন, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এতটা ইন্ডিয়া ব্লকের সভা, ওই সভাকালীন সভাতে কোনো দোকান খোলা যাবে না, সব দোকান বন্ধ রাখতে হবে। প্রায় প্রতিদিন হচ্ছে। এটা গণতন্ত্র? সংবিধান এখানে চলছে। কেন বলতে হচ্ছে এই ভোট শুধু আরেকটা সরকার তৈরি করার ভোট না, শুধু একজন প্রতিনিধিকে সংসদে পাঠানোর ভোট না, এই ভোট সংবিধান রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা। এই সংবিধান না থাকলে, গণতন্ত্র যদি অচল হয়ে যায়, এই ত্রিপুরাজ্যে, এই রাজনগরে মাত্র 10 বছরে
নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 10 বছর সময়ের তাদের তথাকথিত এই হিন্দু রাষ্ট্র তৈরি বা নির্মাণের পথে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে 6 বছরে যাওয়া হয়েছে। এটা ভাবুন। আমি শুধু যারা সিপিআইএম, কংগ্রেস, সিপিআইএমএল বা অন্য বিজেপি বিরোধী শক্তি যারা এবার ঐক্যবদ্ধ হয়েছেন তাদের কথা বলছি না। আমি ভারতীয় জনতা পার্টি তাদের জেনেই হোক বা বুঝে, সচেতন ভাবে হোক বা অচেতন ভাবে, যারা এখনো বিজেপির পেছনে হাঁটছেন, বিজেপিকে ভোট দিয়ে তাদের প্রতিশ্রুতি পালন করবে এই আশা নিয়ে যারা তাদেরকে সমর্থন করছেন, আমি তাদের সবাইকে বলবো, আজকে কমিউনিস্ট আক্রান্ত, কংগ্রেস আক্রান্ত, অন্য গণতান্ত্রিক দল আক্রান্ত, কালকে আপনিও আক্রান্ত হবেন, আপনিও বাঁচবেন না। বাঁচছে কি? আমি আর একটা উদাহরণ দিতে চাই। এই রাজনগর বিধানসভা কেন্দ্র আপনাদের চোখের সামনে, এখানে গত 6 বার যিনি প্রতিনিধিত্ব করেছেন কমরেড সুধন দাস, আপনাদের চোখের সামনে বড় হয়েছে, আপনাদের চোখের সামনে এমএলএ হয়েছে, নেতা হয়েছে। তার মানে যে আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনাদের একজন এমএলএ তার কি ধরনের ভূমিকা হওয়া উচিত, হয়তো অবচেতন মনে কমরেড সুধন দাসও 2-4টা কথা হয়তো কাউকে বলেছেন, মানুষ রাগ করতে পারেন, অখুশি হতে পারেন, কিন্তু কখনোই কি একজন নাগরিক হিসাবে, একজন বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে তার এখতিয়ারের বাইরে ক্ষমতাকে অপব্যবহার করে সেরকম কিছু করেছেন? 6 বারের বিধায়ক, তার বাড়ি গিয়ে দেখুন, সবাই জানেন বাড়ির একটা দেওয়ালও নেই, বাউন্ডারি ওয়াল করতে পারেনি। আর এই কেন্দ্র থেকে ওই মথার দৌলতে, আপনারা জানেন এই 2023-এর বিধানসভাতে যদি ত্রিপুরা মথার প্রার্থী, কি নাম জানি, অভিজিৎ মালাকার, তিনি যদি প্রার্থী না হয়ে যদি কিছু ভোট না কাটতেন, সুধন দাসই আবার বিধায়ক হতেন। আর তার জায়গায় যিনি বিধায়ক এসছেন, ফেব্রুয়ারির পর মার্চ মাসে সম্ভবত নতুন বিধানসভা হওয়ার পর এই বিধায়কের একটা প্রতিবেদন একটা পত্রিকাতে উঠেছিল। তিনি বলছিলেন তিনিও নাকি এক সময়েতে বামপন্থী ছিলেন, সুধন দাসের পেছনে পেছনে নাকি তিনি হেঁটেছিলেন চাকরির জন্য, চাকরি দেননি, কোন রকমে নাকি টিউশনি করে পরিবার প্রতিপালন করেছেন। ফেব্রুয়ারির মার্চের 2 তারিখে ফল বের হয়েছে, এখন মাত্র আজকে এপ্রিলের 8 তারিখ, 1 বছর 2 মাস। সুধন বাবুর সাথে এই মাননীয় বিধায়ক সাহেবের সম্পত্তি একটু তালিকা একটু মিলিয়ে দেখেন তো। সুধন বাবু 6 বারের বিধায়ক আর তিনি 13 মাসের বিধায়ক, বিধায়িকা। এই দুইজনের সম্পত্তি বহর, এবং সেই পরিবার কিভাবে এই রাজনগর বিধানসভা কেন্দ্রের, অন্যান্যদের কথা বলছি না, এমনকি যারা বিশ্বাস করে ভালোবেসে বিজেপিকে জিতিয়েছেন তাদের সাথেও তার পরিবারের লোকজন কিরকম ব্যবহার করেছেন একটু আপনারাই বলতে পারবেন?
এখানে পার্থক্য ভারতীয় জনতা পার্টির সাথে এই দেশের অন্যান্য দলগুলো। সেই দল বলছে বিকশিত ভারত তৈরি করবে, ভারতকে বিশ্বগুরুর আসনে বসাবে। এই ভারত আগামী 100 বছর নাকি ভারতবর্ষে অমৃতকাল, সারা পৃথিবী ভারতকে অনুসরণ করবে। কোন পথে, কোন কর্মসূচির মধ্য দিয়ে? রাজ্যে তাদের নেতারা, সর্বভারতীয় নেতারা এখনো আসেননি, হয়তো কাল পরশু আসতে শুরু করবেন। ত্রিপুরাজ্যে তাদের যারা নেতা হয়েছেন ইদানিং কালে, কিছু পত্র পত্রিকায় প্রতিদিন তাদের ছবি উঠছে, তাদের খবর, তাদের বক্তৃতা, তাদের বাণী উঠছে। বামপন্থীরা কিছুই করেনি। সারা দেশে কংগ্রেস দল 70 বছর শাসন করে গেছে, দেশকে রসাতলের দিকে ঠেলে দিয়ে গেছে। আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই যে আজকে সারা বিশ্বব্যাপী যে সমস্ত সংস্থার তাদের তথ্যকে এই পৃথিবী বিশ্বাস করে, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ দেশ বা রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক যে ILO শ্রমিক সংস্থা যে রিপোর্টকে গ্রহণ করে, সে সমস্ত তথ্যে ভারতের অবস্থান কি? রাষ্ট্রসংঘ বলছে গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকারগ্রস্ত দেশ এই মুহূর্তে ভারতবর্ষ। ইউনেস্কো তাদের যে সর্বশেষ রিপোর্টে বলছে এই মুহূর্তে সারা পৃথিবীতে 70 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর তার এবারে নির্বাচনকে সামনে রেখে যে দেশপ্রেমিক মঞ্চ তথা জোট হয়েছে, এই মঞ্চের রাজ্য এবং জেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জাতীয় কংগ্রেসের তার কেন্দ্রীয় কার্য সমিতির অন্যতম সদস্য বিধায়ক শ্রীযুক্ত সুদীপ রায় বর্মন মহোদয় এবং এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ এবং এখানে আজকের এই সমাবেশে উপস্থিত শুধু নাগরিকবৃন্দ, দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, এই রাজনগরের শুধু নির্বাচক মণ্ডলী, আমি সবাইকে আমাদের ত্রিপুরা রাজ্যের ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সময় কম, সংক্ষিপ্ত সময়েতে মূল কথা বলতে হবে, কাজে আমি ভূমিকা না করে যেভাবে শুরু করতে চাই। সারা দেশে, এই দেশের যারা দেশপ্রেমিক, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির সাথে যারা যুক্ত আছেন, সমস্ত নাগরিক, শুধু দল না, তারা বলছেন এবারের নির্বাচন আরেকটা নির্বাচন না। এবারে নির্বাচন আমাদের দেশের 140 কোটি মানুষের সামনে
প্রায় 100 কোটি ভোটারদের সামনে একটা অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন। কেন আজকে এই কথাগুলো উঠে আসতে এসছে? আমার আগের বক্তারাও নানাভাবে তার ব্যাখ্যা করেছেন। আমি আপনাদেরকে সারা দেশের প্রেক্ষাপটে না ঘুরিয়ে আমি এই ত্রিপুরা যে প্রেক্ষাপট থেকে শুরু করতে চাইছি। লোকসভা নির্বাচন মানেটা কি? ভারতবর্ষের সর্বোচ্চ গণতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন। এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়েই তো দেশের সরকার তৈরি হবে। 140 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হবে। তাহলে সেই নির্বাচনের ছোট থেকে বড় যে কোনো সমাবেশ হবে অবাধ। প্রত্যেকটা নাগরিক নির্দ্বিধায় নির্ভয়ে বক্তাদের, দলের প্রার্থীদের বক্তব্য শুনতে আসবেন। কেননা এই নির্বাচন দেশকে সমৃদ্ধ করার জন্য, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, যে সরকার তৈরি হবে তার জন্য। কিন্তু সেই পরিবেশ আছে কি বন্ধুরা? ত্রিপুরা যে আপনারা যারা আজকে এই সমাবেশে এসছেন বা যারা শুনছেন, নিশ্চয়ই শুধু এই নির্বাচন বা বিগত একটা দুটা নির্বাচন প্রত্যক্ষ করেছেন তা নয়। এ রাজ্যে তো বামপন্থীরা 25 বছর লাগাতার শাসন করেছে। লাগাতার লোকসভা থেকে পঞ্চায়েত ভোট হয়েছে এবং বামপন্থীরা বিশালভাবে জয়ী হয়েছে। কিন্তু কোনদিন দেখেছেন কোন একটা রাজনৈতিক দলের সভা করতে গিয়ে এত পুলিশ পল্টন? রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ, নানা রঙের পুলিশ। তারপরেও শুধু আজকে এই রাজনগরে না, ত্রিপুরা যে সর্বত্র বিরোধী দলের কোন সভা, এটা গরুয়া সভা হোক বা এরকম জনসভা, বড় সভা, মানুষ শুনতে চায়, অংশগ্রহণ করতে চায়, যোগদান করতে চায়, কিন্তু সন্ত্রস্ত। কেননা বিরোধী দলের কোন সভা হবে তার আগে থেকেই সেখানে নানা ধরনের মানসিক চাপ, কোথাও কোথাও শারীরিকভাবে আঘাত, গোটা পরিবেশকে এমন জায়গায় নিয়ে যেতে চায় বা নিয়ে যাচ্ছে, ইচ্ছে থাকলেও মানুষ সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে পারে না। শুধু ভয়ভীতি প্রদর্শন না, বিরোধী দলের কর্মসূচি কোনো গাড়ি দেওয়া যাবে না, অটো দেওয়া যাবে না, মাইক দেওয়া যাবে না। আজকে দুপুরবেলা 3টার সময়তে হাপানিয়া সূর্যমণি বিধানসভা কেন্দ্রের অধীনে সেখানে আমাদের একটা জনসভা হবে। আমাদের একটা পার্টি অফিস আছে জুটবিলটার পাশে, তার পাশে হলো আমতলী থানা। 3টে জনসভা হবে, বক্তব্য রাখবেন ত্রিপুরাজ্যের 4 বারের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার। একটু আগে আমার কাছে ফোন এসছে আমাদের দুকলি মহকুমা কমিটির সম্পাদকের কাছ থেকে।
যে সমস্ত মাইক ঠিক করা হয়েছে সমস্ত দোকানদারদেরকে বলে দেওয়া হয়েছে মাইক দেওয়া যাবে না। আমাকে জিজ্ঞেস করছেন কি করা এখন? বললাম থানাকে বলুন। থানা বলছেন যেন আমরা কি করব? এই বললাম ঠিক আছে, আগরতলা শহর থেকে একটা গাড়িতে বেঁধে কিছু মাইক আনুন, সভা হবে, প্রয়োজনে বক্তা এসে খালি মুখে বক্তৃতা করবেন। এটা গণতন্ত্র। আর অন্যদিকে শাসক দলের নেতারা জনসভা করবেন, অবশ্যই করবেন। তারা সরকারে আছেন, তাদের জনসভায় লোক আসবে, কারোর তো আপত্তি থাকার কথা নয়। গোটা রাস্তা বন্ধ করে দিয়ে গাড়ি স্ট্যান্ড থেকে, অটো স্ট্যান্ড থেকে সমস্ত গাড়ি, 4 চাক্কার 3 চাক্কার সমস্ত গাড়ি তুলে নিয়ে গিয়ে যেতেই হবে। বিরোধী দলের কোন কর্মসূচি কোন বাজারে হবে, ফরমান জারি করা হচ্ছে। এতটা থেকে এতটা ইন্ডিয়া ব্লকের সভা, ওই সভাকালীন সভাতে কোন